দুটি প্রশ্ন আমার কাছে। একটি হচ্ছে যে ইসলামপন্থী রাজনীতির সাথে সেখানে আলট্রা লেফট যে রাজনীতি যারা করছেন তাদের সাথে মিলবে না, এটা আমরা জানি। আমি একটু আপনার কাছে জানবো, একসময় আপনি বাম রাজনীতি করেছেন, আপনার ট্রানজিশন সম্পর্কেও শুনবো, কিন্তু তার আগে একটি প্রশ্ন যে আপনি এই ইসলামপন্থী রাজনীতির সাথে সংযুক্ত ফর্মালি হতে যাচ্ছেন কিনা? রাজনীতির সাথে আমি তো রাজনীতি করি, ফর্মালি কোনো দলের সাথে আপনি সংযুক্ত হতে যাচ্ছেন কিনা? এই প্রশ্নের একটা ইন্টারেস্টিং। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, পিনাকি ভট্টাচার্য এবার কাজী জেসমিনের মুখোমুখি। পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের কোন দলকে ভালোবাসেন, নাকি তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন? তিনি নির্বাচনে অংশগ্রহণ নাকি নিজে একটি দল গঠন করবেন? এবার নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে এবং বাংলাদেশের রাজনীতি করবেন কিনা এ নিয়ে পিনাকি দাদা মুখ খুলেছেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। দুটি প্রশ্ন আমার কাছে। একটি হচ্ছে যে ইসলামপন্থী রাজনীতির সাথে সেখানে আলট্রা লেফট যে রাজনীতি যারা করছেন তাদের সাথে মিলবে না, এটা আমরা জানি। আমি একটু আপনার কাছে জানবো, একসময় আপনি বাম রাজনীতি করেছেন, আপনার ট্রানজিশন সম্পর্কেও শুনবো, কিন্তু তার আগে একটি প্রশ্ন যে আপনি ইসলামপন্থী রাজনীতির সাথে সংযুক্ত ফর্মালি হতে যাচ্ছেন কিনা? রাজনীতির সাথে আমি তো রাজনীতি করি, ফর্মালি কোনো দলের সাথে আপনি সংযুক্ত হতে যাচ্ছেন কিনা? এই প্রশ্নের একটা ইন্টারেস্টিং উত্তর দেওয়া যায় আর কি। মানে চার্লি চ্যাপলিনকে রাজনীতির ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল, তো উনি উত্তর দিয়েছিলেন যে আই রিমেইন জাস্ট ওয়ান থিং and one thing only, and that is a clown. It places me on a far higher plane than any politician. তো আমি বাংলাদেশের রাজনীতিবিদদেরকে আমি ওনাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি যে আমি বাংলাদেশের রাজনীতিবিদদেরকে খুব বেশি কি বলবো, আমি খুব বেশি পয়েন্ট দেই না আর কি। হ্যাঁ, আমি এই রাজনৈতিক দলগুলো আমার আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে না। আমি যে স্বপ্ন দেখি, আমি যে আগামী বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই স্বপ্নকে বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো আমার স্বপ্নকে ধারণ করতে পারে না। হ্যাঁ, এবং আমার তাদের সামর্থ্য সম্পর্কে খুবই উঁচু ধারণা নাই, এবং এটা বাংলাদেশের জনগণেরও নাই। যেমন ধরেন যে এটা পার্সোনালি যদি কেউ কোনো রাজনৈতিক দল না নেয় তাহলে আমি খুশি হব। আমি পার্সোনালি নেওয়ার জন্য বলছি না, আমি কাউকে ছোট করার জন্য বলছি না। আপনারা আমাদের সহযোদ্ধা, পূর্ণ রেসপেক্ট আছে আমাদের উপরে। ধরেন যে 1/11টা ঘটলো, তখন কারা ক্ষমতায়, মানে 1/11 ঠিক যে সময় ঘটছে তখন কোন রাজনৈতিক দলগুলো রাষ্ট্র ক্ষমতার আশেপাশে? বিএনপি, জামাত তো, তাই না? তাদের মধ্যে থেকে 1/11 ঘটে গেল, আপনারা তো প্রোটেক্ট করতে পারলেন না দেশকে। এই যে 1/11 ঘটে বাংলাদেশ 16 বছরের ফ্যাসিবাদী শাসনের মধ্যে ঢুকে গেল, আপনার হাতে রাষ্ট্র আছে, রাষ্ট্র ক্ষমতা আছে, আপনি প্রোটেক্ট করতে পারলেন না। এই ব্যর্থতা তো আপনার, তাই না? আপনি এমনকি এটা কল্পনা করতে পারেননি যে এরকম একটা বিপদ আপনাদের সামনে আসছে। তাহলে ভরসা করবো কোথায়? আপনার উপরে। আমি তো ওনাদের সাথে যাব না, আমি কখনোই ওনাদের সাথে যাব না। কারণ আমি যেভাবে চিন্তা করি, আমি যেভাবে বিপদগুলো দেখি, আমি যেভাবে বাংলাদেশকে প্রস্তুত করতে চাই, ওনারা তার ধারে কাছেও নেই। এখন ওনারা বলছেন ওনারা নির্বাচন ক্ষমতায় গেলে ওনারা সবকিছু করে ফেলবেন। মানে আমি ওনাদেরকে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই যে আপনারা যখন ক্ষমতায়, তখন 1/11 কিভাবে হলো? এখানে আমি একটু যোগ করতে চাই, যদি অনুমতি দেন। সেটা হচ্ছে যে 1/11টা যে হয়েছে সেখানে অবশ্যই সরকারের দিক থেকে, সরকারের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সরকারের যারা ঊর্ধ্বতন বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলেন, তাদের এই মেসেজটা পাওয়ার কথা যে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে। কিন্তু এটার সাথে তো বহির্বিশ্বও জড়িত। সেটাকে আপনি কিভাবে দেখেন যে আপনার যারা কিনা পরাশক্তির সাথে যখন আপনি লড়াই করবেন, পরাশক্তি কি কারণে বিরুদ্ধে চলে যায়? একটা দেশে একটা শাসক কখনো ভালোভাবে দেশ শাসন করলেও কিন্তু পরাশক্তি একটা ষড়যন্ত্র করে তাকে ফেলে দিতে পারে। এটুকু এই বিষয়ে আপনি যদি কোনো কিছু বলেন। দেখেন, এটা তো বুদ্ধিমত্তার বিষয়। মানে আমরা একটা ছোট দেশ, আমরা একটা ছোট রাষ্ট্র, এটা সত্য। কিন্তু আমি যদি বুঝতে পারি যে দুনিয়াটা কোন দিকে যাচ্ছে, এখন দুনিয়ার ন্যারেটিভটা কোন দিকে, তো আমি তো নিজেকে অ্যালাইন করব তার সাথে, তাই না? ধরেন আমি যদি দেখি একটা ঝড় আসছে সামনে, তাহলে আমি সেই ঝড় থেকে মোকাবেলা করার জন্য আমি কি করব?
আমি কি ঝড়ের সাথে সামনাসামনি হেড অন কলিশনে যাব, নাকি আমি এমন একটা নিরাপদ আশ্রয়ের খোঁজ নেব যেখানে আমি কিছুদিনের জন্য আশ্রয় নিতে পারি, ঝড়টা চলে গেলে আমি আবার সামনে আসবো, তাই তো, তাই না? এটাই তো স্ট্র্যাটেজি। আমি যদি ঝড় আসছে, আমি হেড অন কলিশনের জন্য ঝড়ের মধ্যে দিয়ে আমি দৌড় দিলাম, তাহলে তো উল্টে পড়বো, ন্যাচারাল এটা। হ্যাঁ, তো দুনিয়ার ন্যারেটিভের খোঁজ রাখতে হবে, দুনিয়ার শক্তিগুলোর ভারসাম্য দেখতে হবে, এবং তার মধ্যে আমার অবস্থানটাকে সিকিউর করতে হবে। এটাই তো রাষ্ট্র নেতাদের কাজ, এটাই তো পলিটিশিয়ানদের কাজ। ওনারা তো সারাদিন এই কাজই করেন, তাই না? ধরেন আমি একটা এক্সাম্পল দিই। ধরেন আমি আমি তো বাণিজ্যের লোক আর কি, মার্কেটিং এর লোক। হ্যাঁ, ধরেন আমার কোম্পানির একটা পণ্য আমি মার্কেটে দিলাম, এবং খুব ন্যাচারাল একটা কম্পিটিশন আসবে। এটা যদি সাকসেসফুল হয়, এটা কম্পিটিশন আসবে। তো আমি এই কম্পিটিশনকে কিভাবে ফাইট করব সেটা যদি আগে থেকেই ঠিক করে না নেই, বা আমি কম্পিটিটরকে ওয়াচে না রাখি, হ্যাঁ, মানে বিজনেসে একটা কম্পিটিটিভ ওয়াচ বলে একটা জিনিস আছে, মানে রিয়েল টাইম ওয়াচ রাখা হয় যে আসলে কম্পিটিশন কি কি করছে। সো গ্লোবাল পরাশক্তি কি কি করছে, এটা রিয়েল টাইম ওয়াচ যদি কেউ করতে পারতো, তাহলে কখনোই 111 করতো, কখনোই করতো। সেই জায়গা থেকে আমি একটু প্রশ্ন করতে চাই যে এই সময়ে ভারত কি করছে সে ব্যাপারে বর্তমান সরকার কতটুকু সজাগ, এবং আপনি কি মনে করেন ভারতের সাথে বা অন্য কোনো পরাশক্তির সাথে, সেখানে যুক্তরাষ্ট্রকেও যদি আপনি এখানে যোগ করেন, কিভাবে আসলে লড়াইটা করা উচিত? এটা খুব ডিফিকাল্ট কোশ্চেন আর কি। দেখেন, ভারতের সাথে আমাদের রাজনৈতিক সম্পর্ক, আমাদের কূটনৈতিক সম্পর্ক কি রকম হবে সেটা নিয়ে আমি একটা কয়েকদিন আগে এপিসোড করেছি। আমি সেই এপিসোডে আমি বলেছি যে আসলে ইন্ডিয়া আমাদেরকে কিভাবে দেখে কূটনৈতিকভাবে, তার কূটনৈতিক দর্শনটা কি, সেই কূটনৈতিক দর্শনের আলোকে আমাদের পাল্টা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। এইটা হচ্ছে ধরেন, এটাকে বলা হয়, আমরা ছোটবেলায়, আপনিও পড়েছেন ছোটবেলায়, যে মাসুদ রানা আমরা পড়েছি না, কাউন্টার ইন্টেলিজেন্স। সো আমাদের এই কাউন্টার ইন্টেলিজেন্স কোনো ফিক্স বিষয় না। সো ভারত যেই স্ট্র্যাটেজি নিচ্ছে বাংলাদেশ প্রশ্নে, সেটার কাউন্টার ইন্টেলিজেন্স, আমাদেরকে একটা ডাইনামিক কাউন্টার ইন্টেলিজেন্সের ব্যবস্থা রাখতে হবে, সো দ্যাট আমরা যে ধরনের অ্যাকশনই নিক না কেন, আমরা যেন তাকে ট্যাকেল করতে পারি। এখন হচ্ছে কি, আপনি যে বললেন যে সরকার কি করছে, আমি তো এটা বলতে পারবো না সরকার কি করছে, যেটা সরকার, যতটুকু আমরা জানতে পারি বাইরে থেকে। না, আমি দেখেন, আমি কিন্তু একটা জিনিস আজকে সকালবেলায় বলছিলাম একজনকে, যে দেখেন, আমি বিশ্লেষক না, আমি অ্যাক্টিভিস্ট। আই মুভ থিংস, আমি জিনিসপত্রকে সরাই, মানে কোথায় কি ইয়ে করতে হবে সেটা ঠিক করি। আমি অ্যাজ অ্যান অ্যাক্টিভিস্ট, অ্যাজ এ বাংলাদেশি অ্যাক্টিভিস্ট, এবং বাংলাদেশের একজন পরিচিত অ্যাক্টিভিস্ট, আমি চেষ্টা করব যে আমি আমার মতো করে অ্যালাইনমেন্ট করার, আমি আমার মতো করে রাজনৈতিক শক্তিগুলোর সাথে সম্পর্ক করার আমি চেষ্টা করবো, এবং সেটা আমি করছি। আমি তো সেটা এখানে বলবো না, কিন্তু আমি যেহেতু পশ্চিমে থাকি, আমার অনেক জায়গায় রাস্তা খোলা, আমার অনেকের সাথে সম্পর্ক আছে, পরিচয় আছে, যোগাযোগ আছে, অ্যাক্সেসের জায়গা আছে। আমি সেই জায়গাগুলোকে অবশ্যই ব্যবহার করব, এবং যেন বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎকে সিকিউর করা যায় সেই চেষ্টা আমি করব, এবং সেটার রাস্তা আছে। আমি বলে দিতে চাই না এখানে, কিন্তু আমি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎকে ধ্বংস হতে দেব না, এবং আমরা চেষ্টা করবো এটাকে সিকিউর করার জন্য যেভাবে করা সম্ভব। আপনি যেটা বলেছেন যে কোনো পরাশক্তির দিক থেকে কোনো ঝড় আসলে সেই ঝড়কে মোকাবেলা করার পূর্ব পরিকল্পনা তো থাকতে হবে, তো সেই জায়গা থেকে প্রশ্ন যে এখন কি কোনো ঝড় আসছে বলে আপনি মনে করেন কিনা, এবং সেটার জন্য প্রস্তুতি আছে কিনা? একদমই না, একদমই না, একদমই না। পশ্চিম, বরং ঝড় যদি আসে, এটা একটু ভুল হলো আমার বলা, ঝড় যেটা আসছে সেটা হাসিনা পরিবারের জন্য আসছে, সেটা আওয়ামী লীগের জন্য আসছে, এবং এটা আমি কয়েকদিন থেকেই বলছি, বেশ কয়েকদিন থেকেই বলছি। আওয়ামী লীগ এবং হাসিনা পরিবার বরং এটা প্রস্তুতি নিক যে সেই ঝড় সে কিভাবে মোকাবেলা করবে। হাসিনার পরিবারের যারা, এবং ঝড় যে আসছে সেটা তো আমরাই দেখতে পাচ্ছি। টিউলিপের উপর আসলো, এরপর পুতুলের উপরে আসবে। আজকেই ল্যান্ডসেটে দেখেছেন একটা খবর পাবলিশ হয়েছে, যে ল্যান্ডসেট খবর দিচ্ছে বাংলাদেশে পুতুলের বিরুদ্ধে দুদক ইনভেস্টিগেশন শুরু করছে। ল্যান্ডসেটের মতো পত্রিকা, আমি জানি না ল্যান্ডসেট বললে এটা কিছু ইয়ে করে কিনা, কিন্তু গ্লোবাল হেলথে ল্যান্ডসেট একটা অথরিটি। হ্যাঁ, ল্যান্ডসেট যখন বাংলাদেশের একটা খবরকে তার খবর হিসাবে, একমাত্র খবর হিসাবে তার জার্নালে স্থান দেয়, তার মানে সে তৈরি করছে গ্লোবাল হেলথ অথরিটিকে তার পজিশনটা নেওয়ার জন্য। সো আমি বলেছিলাম যে পরের ইয়ে হবে পুতুল। তো আস্তে আস্তে সব। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মন্তব্য চাচ্ছি। মন্তব্যের ঘরটি আপনার, লিখতে পারেন মন্তব্যের ঘরে আপনার মন্তব্য। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।